ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সঙ্গে নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে লড়াই করার অসংখ্য দৃষ্টান্ত রেখে গেছেন। বাংলায় অনেক নারী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে স্মরণীয় হয়ে আছেন। এরকম একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন বীণা দাস। 1911 খ্রিস্টাব্দের 24শে আগস্ট কৃষ্ণনগরে তার জন্ম। বীণা দাস বিপ্লবের ঐতিহ্য পারিবারিক সূত্র থেকে অর্জন করে। বীণা দাসের মা সরলা দেবী স্বাধীনতা সংগ্রামের জন্য নিবেদিত একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এখানে পুলিশের নজর এড়াতে বোমা অস্ত্র লুকিয়ে রাখা হতো। পিতা বেণীমাধব দাস ছিলেন একজন সুপরিচিত ব্রাহ্ম শিক্ষক ও স্বাধীনতা সংগ্রামী। অন্যায়ের কাছে মাথা নত করতে তিনি জানতেন না। কটকে রাভেনশা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন তার বিরুদ্ধে স্কুলে রাজদ্রোহ প্রচার করার অভিযোগ ওঠে। ফলে তিনি কৃষ্ণনগরে ট্রান্সফার হন। সুভাষচন্দ্র বসু ভারত পথিক গ্রন্থে তার এই আদর্শ শিক্ষকের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। বীণা দাসের বড়দিদি কল্যাণী দাসও স্বাধীনতা আন্দোলনের অদম্য যোদ্ধা ছিলেন। আমরা তার কথা অন্য একটি ভিডিওতে বলবো। তাদের উপর বড় মামা বিনয়েন্দ্রনাথ সেনেরও গভীর প্রভাব ছিল। ছোটবেলায় একবার তিনি তার মায়ের সঙ্গে গান্ধীজির একটি সভায় উপস্থিত হন। সেখানে গান্ধীজি মহিলাদের কাছে অর্থের যোগান দেওয়ার প্রস্তাব দিলে ছোট্ট বীণা তার হাতের সোনার বালা খুলে ওখানে দিয়ে আসেন। স্কুলের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে আমন্ত্রণ জানানো হয়েছিল সস্ত্রীক ভাইসরয়কে। ছাত্রীদের বলা হয়েছিল ভাইসরয়ের স্ত্রী যখন স্কুলে ঢুকবে তখন ফুলের ঝুড়ি থেকে ফুল নিয়ে তার পায়ে ছড়িয়ে দিয়ে অভ্যর্থনা জানাবে। কিন্তু বীণা এর তীব্র প্রতিবাদ করেন, কারণ যারা আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে আমরা তাদের কেন অভ্যর্থনা জানাব। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রিয় উপন্যাসের উপর প্রবন্ধ লেখার প্রশ্নে তিনি ইংরেজ সরকারের নিষিদ্ধ করা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি বইটি সম্পর্কে লেখায় তাকে কম নম্বর দেওয়া হয়। নির্বাসিতের আত্মকথা, কারা কাহিনী, বাংলায় বিপ্লববাদ প্রভৃতি বইগুলি পড়তে পড়তে তিনি ভাবতেন, এমনই জীবন আমাদের হয় না কেন। সাল 1928। বীণা তখন বেথুন কলেজের ছাত্রী। সাইমন কমিশনকে কেন্দ্র করে দেশ তখন উত্তাল। এই সময় তিনিও সাইমন কমিশন বয়কট ও বেথুন কলেজে পিকেটিংয়ে অংশ নেন। দিদির সঙ্গে স্বেচ্ছাসেবিকা বাহিনীতে যোগ দেন। এই সময় একটি ছোট্ট বিপ্লবী দলেও তিনি যোগ দেন। সাল 1930। বিপ্লবীদের নানা কর্মকাণ্ডে বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। যেমন অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস টেগার্টের ওপর হামলা, রাইটার্স বিল্ডিংয়ে বিনয় বাদল দীনেশের অভিযান ইত্যাদি। এরকম পরিবেশে স্বাধীনতা সংগ্রামের সাধনায় বীণা নিজেকে উৎসর্গ করে দেন। বীণা দাসের একজন সহপাঠিনী বিপ্লবী সুহাসিনী গাঙ্গুলি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে মাতৃভূমির জন্য তিনি বাস্তবে কিছু করতে আগ্রহী কিনা। বীণা দাস তাতে হ্যাঁ বললে সুহাসিনী গাঙ্গুলি তাকে বঙ্গীয় বিপ্লবী পার্টির কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এই দলটি এতটাই গোপনীয়তা বজায় রাখত যে এর অনেক সদস্য দলের অন্য সদস্যদের আসল পরিচয় জানত না। বৈপ্লবিক চেতনার ফলস্বরূপ তিনি যুগান্তর দলের কর্মী কমলা দাশগুপ্তের কাছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেওয়ার সময় কনভোকেশন হল সেখানে সম্ভব না হলে কলকাতার রেসকোর্সে ব্রিটিশ শাসন ও প্রভুত্বের প্রতীক গভর্নরকে হত্যা করার কথা ব্যক্ত করেন। কমলা দাশগুপ্ত সুধীর ঘোষের মাধ্যমে 280 টাকায় রিভলভার সংগ্রহ করে বীণার হাতে তুলে দেন।
সম্ভাব্য সব রকম শাস্তির কথা শুনেও বীণা নিজ সিদ্ধান্তে অটল থাকেন। 1932-এর 6 ফেব্রুয়ারি বীণা তার স্কার্টের নিচে 5টি বুলেট ভরা রিভলভার নিয়ে কনভোকেশন হলে প্রবেশ করেন, যেখানে তার স্নাতক উত্তীর্ণ ডিগ্রি পাওয়ার কথা ছিল। রিভলভারের সঙ্গে তিনি পটাশিয়াম সায়ানাইডও নিয়ে যান। ছাত্রছাত্রীদের শংসাপত্র দিতে হাজির হয়েছেন বাংলার গভর্নর তথা আচার্য স্ট্যানলি জ্যাকসন। অনুষ্ঠানে জ্যাকসনের বক্তৃতা চলাকালীন তিনি জ্যাকসনকে লক্ষ্য করে 2টি গুলি ছোড়েন, কিন্তু ভালোভাবে পূর্ব প্রশিক্ষণ না থাকায় গুলি দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। উপাচার্য হাসান সোহরাওয়ার্দী বীণা দাসের ওপর ঝাঁপিয়ে পড়েন, বীণার গলা টিপে ধরে বসিয়ে দেন। ওই অবস্থাতেও বীণা রিভলভার থেকে বাকি গুলিগুলো ছুটতে থাকেন। গ্রেপ্তারের পর তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হয় তার সঙ্গে কে কে জড়িত তাদের নাম জানার জন্য। অপমানকর ভাষা সহ্য করেও তিনি কারো নাম প্রকাশ করেননি। তিনি নির্ভীক চিত্তে বলেন, আমি স্বীকার করছি যে আমি সিনেট হাউসে শেষ সমাবর্তনের দিনে গভর্নরের উপর গুলি চালিয়েছিলাম। এর জন্য আমি নিজেকে সম্পূর্ণভাবে দায়ী করি। আমি আমার দেশের প্রতি ভালোবাসায় পরিচিত হয়ে গভর্নরকে গুলি করেছিলাম, যা ব্যর্থ হয়েছে। ভারতীয় দণ্ডবিধি 307 ধারায় 9 বছরের কারাদণ্ড হয়। বীণা প্রথমে কলকাতা প্রেসিডেন্সি জেল, পরে হিজলি জেল সহ নানা জেলে স্থানান্তরিত হয়ে বন্দিদশা কাটান। গান্ধীজির প্রচেষ্টায় যখন রাজনৈতিক বন্দীরা মুক্তি পান, তখন বীণা দাসও মুক্তি পান। তিনি ততদিন 7 বছর সাজা ভোগ করেন। 1939-এ মুক্তিলাভের পর তিনি কংগ্রেসে যোগ দেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি কলকাতার হাজরা পার্কে এক মিটিংয়ে এক আন্দোলনকারীকে ব্যাটন দিয়ে প্রহাররত সার্জেন্টকে বাধা দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন এবং 1942 থেকে 1945 পর্যন্ত তিনি আবার কারাদণ্ড ভোগ করেন। বীণা দাস অমৃতবাজার পত্রিকার ইউনিয়নের কর্মীদের দাবি দেওয়া নিয়েও ধর্মঘট পরিচালনা করেন। 1947 থেকে 1951 পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন। নোয়াখালী দাঙ্গার সময় দাঙ্গা পীড়িতদের মধ্যে থেকে রিলিফের কাজ করেন। মরিচঝাপিতে শরণার্থীদের ওপর পুলিশের অত্যাচারের তীব্র বিরোধিতা করেছেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশেও দাঁড়িয়েছেন। বীণা দাস যেমন বিপ্লবী ছিলেন, তেমনি একজন সুলেখিকা ছিলেন। কমলা দাশগুপ্তের মন্দিরা পত্রিকায় তার লেখা প্রকাশিত হতো। তিনি শৃঙ্খল ঝঙ্কার নামে আত্মজীবনী রচনা করেন। গ্রন্থটির নামকরণ করেছিলেন সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র। এহেন বীণা দাসের শেষ জীবন অত্যন্ত কষ্টে কেটেছে। 1947-এ তার বিবাহ হয় স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষ ভৌমিকের সঙ্গে। 1986-তে স্বামীর মৃত্যু এবং নিঃসন্তান অবস্থা তাকে মানসিক কষ্ট দিত। সমাবর্তন অনুষ্ঠানে গুলি চালানোর ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয় তার সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। দক্ষিণ কলকাতার 2টি স্কুলে চাকরির পর পেনশনের জন্য তাকে অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছিল, কিন্তু সেই সার্টিফিকেট তিনি পাননি। তিনি নীতিগত কারণে কেন্দ্রীয় সরকারের দেওয়া স্বাধীনতা সংগ্রামের পেনশন প্রত্যাখ্যান করেন, অথচ চাকরির পর নিজ প্রাপ্য পেনশন আদায়ে ব্যর্থ হন। শেষ জীবনে তিনি ঋষিকেশে প্রাণত্যাগ করেন।